অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দিকে তো এত আঙুল উঠছে, আপনি তো প্রত্যক্ষদর্শী, কি হতো মিটিংয়ে? সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে কথা বলতে দিতেন না? আপনারা অভিযোগ জানাতে পারতেন আমি না? আবার আপনাকে একটা কথা বলবো, দলের যে ট্রান্সফরমেশন বা যে কর্পোরেটাইজেশন হয়েছিল সেটা নিশ্চিত করে ওনার হাত ধরে হয়েছিল, এবং এই কর্পোরেটাইজেশনে ভালো দিকটা সবাই এনজয় করেছে। আবার এই যে বললাম জনসংযোগ মাটির থেকে সরে যাওয়া, জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটা তো হয়েই ছিল। মানে আগে যখন তৃণমূল ভবন ছিল, পুরনো তৃণমূল ভবন, মুকুল রায় আজকে আমাদের মধ্যে নেই, তিনি যখন তৃণমূলের জেনারেল সেক্রেটারি ছিলেন তখন একদম এদিকে সুন্দরবন থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত মানুষ বা তৃণমূল কর্মীরা বা নেতারা তারা ভবনে এসে তাদের মনের কথা বলার একটা জায়গা পেত। হয়তো 100টা সমস্যার সমাধান হতো না, কিন্তু একটা পেশেন্ট হিয়ারিং তাদের দেওয়া হতো। পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সী আমাদের পার্টি প্রেসিডেন্ট, তিনি পার্টি অফিসে বসতেন ঠিকই, কিন্তু তিনি একটু রাজবাড়ি টাইপের লোক বা একটু রেগে যেতেন বলে সবাই তার কাছে ওইভাবে যেত না। আর তারপরে কোনো লিডারশিপ নেই যেখানে এত তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতারা কোথাও তাদের মনের কথা বলবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম দিকে একটা অভ্যেস ছিল, তিনি বাড়ি থেকে বেরোনোর আগে, নবান্নে যাওয়ার আগে তিনি কিছু পাবলিক মিট করতেন। লাস্ট 2 বছর 3 বছর 4 বছর ধরে সিকিউরিটি গ্রাউন্ডে সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং একটা গ্যাপ, তৃণমূল কর্মীরা তাদের মনের কথা, প্রাণের কথা, ভালো কথা, মন্দ কথা, সমস্যার কথা বলবে, সেই জায়গাটা তারা পেত না। 2, মানুষের সাথে যে কন্ট্যাক্ট, পাবলিক কন্ট্যাক্টটা অনেক কমে গিয়েছিল, যেটা মানতে হবে, তার প্রতিফলন অনেক। কিন্তু 2011 সালে যখন দলটা জিতলো তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না কোথাও, তখন তো আপনারাই ছিলেন। 34 বছর ধরে একটা দল ছিল, তাকে সরিয়ে যখন আপনারা লড়াই করে তৃণমূলকে আনলেন, আপনারাই তো ছিলেন তখন। এমন কি প্রয়োজন পড়লো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আপনাদেরকে সরিয়ে সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসাতে হলো? আপনি ছিলেন, অনেক সিনিয়র নেতা ছিলেন। দেখুন, একটা জিনিস তো মানতে হবে যে ব্লাড ইজ অলওয়েজ থিকার দ্যান ওয়াটার। এটা তো মানবেন, রক্তের সম্পর্ক সবসময় অনেক আপন হয়। সেকেন্ড হচ্ছে, আমি যেটা বললাম যে একটা কর্পোরেটাইজেশন দলে যেটা হয়েছিল সেটা ওনার হাত ধরে হয়েছিল। সেই কর্পোরেটাইজেশনের কিছু ভালো দিক, সেটা নিশ্চয়ই মানে ভালো আপনি দিক। আইপ্যাকের কথা বলছেন? আইপ্যাক প্লাস পার্টির মধ্যে যে কর্পোরেটাইজেশন, একটা নতুন সিস্টেমে চলা, সেটা তো হয়েছিল। কিন্তু সেটা করতে গিয়ে মানুষের থেকে সরে যাওয়া, কমন পাবলিকদের থেকে সরে যাওয়া, বা লিডারশিপ বেসের সাথে যোগাযোগটা কমে যাওয়া। ধরুন আমি একটা এমপি ছিলাম, আমার কিছু বলার আছে, বলার স্কোপটা অনেক কমে গিয়েছিল। সিমিলারলি দেখছেন আজকে যারা বিভিন্নভাবে তাদের মনের কথা বা উষ্মা প্রকাশ করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে কোথাও একটা বলার কথা, অভিযোগ করার কথা, মতামত দেওয়ার কথা, বা কোথাও একটা একনায়কতন্ত্রের মতো যে উনি কিছু, মানে পার্টি সুপ্রিমো যিনি ছিলেন, অল ইন্ডিয়া চেয়ারপারসন, তিনি কিছু বলে দিলেন, সেটাকে মেনে নিতে হবে, পছন্দ না হোক। একটা ডিসকাশন, একটা ডেমোক্রেসির মধ্যে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটা কোনো একটা জায়গায় তো যত দিন যাচ্ছিল কমে আসছিলই। কিন্তু এই যে নতুন যাদেরকে আমরা দেখলাম, এই যে সায়নী ঘোষ বা আজকের ঋতব্রত ব্যানার্জি, তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দলটা এসেছিলেন, রাজ্যসভায় গিয়েছিলেন। ঋতব্রত ব্যানার্জি সিপিএম থেকে বহিষ্কার হবার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাহলে কি ঘটলো? এই যে সন্দীপন সাহা, তারাও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠই ছিলেন। না, ছিলেন। একটা জিনিস তো মানতে হবে, পার্টির সুপ্রিমো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাকে পছন্দ করবেন তাকে সবাইকে মেনে চলতে হবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যাকে অপছন্দ করবেন তাকে সবাই বয়কট করবে, তার জলজান্ত সাক্ষী আমি। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ভাবে আমাকে সত্যি কথা বলার জন্য 14 মাস সাসপেন্ড করেছিলেন। সেই 14 মাস আমার সাথে আমার দলের কেউ কথা বলতো না, আমার সাথে আমার দলের সবাই অ্যাভয়েড করে চলতো, ফোন করলে ফোন ধরতো না। আমি তো ছেড়ে দিন, আমার স্ত্রী যিনি কোনো কিছু করেননি, তিনি কলকাতা পৌরসভার কাউন্সিলর ছিলেন এই বোর্ড ভেঙে যাওয়ার আগে পর্যন্ত, তাকে অন্যায়ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছিল। তিনি কর্পোরেশনের হাউসে গেলে তার সাথে কেউ কথা বলতো না। আমার মেয়ে মেডিকেল আরজি করে স্টুডেন্ট ছিল, তাকে এক ঘরে করে রাখা হয়েছিল। সুতরাং তো এমন একটা ছিল, মমতা ব্যানার্জি কারোর দিকে তাকিয়ে হেসে দিলে সবাই তাকে গিয়ে জড়িয়ে ধরবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কারোর দিকে তাকিয়ে যদি একটু ভুরু কুচকে তাকায়, সবাই তার থেকে কিন্তু অ্যাভয়েড আজকে তো করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ অভিযোগটা করছেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সদ্য জিতে আসা ইউসুফ পাঠান, তিনিও তো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুলটা তুলছেন। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির রাশটা অনেকটা তার উপর দিয়েছিলেন, এবং সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেশন বলুন, অর্গানাইজেশন বলুন, সমস্তটাই অফিস থেকে পরিচালিত হতো। সেখানে আবার গিয়ে তাদের যে অভিজ্ঞতা, গিয়ে ধরুন দেখা করতে না পাওয়া, বা অনেক সময় অপেক্ষা করা, বা সুযোগ না পাওয়া, বা ভায়া মিডিয়া কথা বলতে হয়, এগুলো তো সবাই সেভাবে পছন্দ হয়নি, তখন হয়তো বই প্রকাশ করতে পারেনি। এখন সুযোগ পেয়েছে, বা এখন দলের এই পরিণতি, বা মানুষ যখন দলকে প্রত্যাখ্যান করেছে, তখন তারা হয়তো মন খুলে বলছে তাদের অভিজ্ঞতার কথা।
পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কোট আনকোট এই কথাটা বলেছেন যে অপরিণত এক মস্তিষ্কের রাজনীতিবিদের জন্য আজকে দলটার এই অবস্থা। আপনিও কি তাতে সহমত হবেন? দেখুন, আমি আবার একটা কথা বলি, আপনি যার কথা বললেন তার জন্য তো আমাদের দলের মানে তথাকথিত তৃণমূল কংগ্রেসের দলের কম ক্ষতি হয়নি। তার বান্ধবীর বাড়ি থেকে যখন অত টাকা বেরোচ্ছিল, সেই দিন আমি কোনো একটা টিভি চ্যানেলে বসেছিলাম প্রকাশ্যে একটা খুব ইম্পর্টেন্ট শোতে। আমি দলের মুখপাত্র ছিলাম, আমার মন সায় না দিলেও সেই সময় আমায় সেটাকে ডিফেন্ড করতে হয়েছিল। সুতরাং সামগ্রিকভাবে কোথাও একটা দল পরিচালনার ক্ষেত্রে কোথাও একটা অসঙ্গতি বা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ বা কোথাও একটা ডিক্টেটরশিপ বা কোথাও একটা এই জিনিসটা তো ছিলই। তারপর তা না হলে এতজন মানুষ একসাথে বলছে সেটা তো মিথ্যা হতে পারে না। একজন বলবে, দুজন বলবে, তিনজন বলবে, ঠিক নেই। এবং আপনি যেটা বললেন প্রিলুডে যে এমএলএ দিয়ে শুরু হয়েছে, এমপি দিয়ে শেষ হয়েছে, আমি একটু ডিফার করব। এটা গ্রাউন্ড লেভেলে আছে, এটা পঞ্চায়েত লেভেলে আছে, কর্পোরেশন লেভেলে। আপনি মিউনিসিপ্যালিটি লেভেলে দেখুন না কত কাউন্সিলর ছেড়ে দিচ্ছে। কলকাতা কর্পোরেশনে দেখুন, আজকে আপনি ভাবতে পারেন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ডাকলে সেই মিটিংয়ে কেউ ডাক না পেলে তারা লবি করতো, ভাই একটু দেখে দে যাতে আমাকে মিটিংয়ে ডাকে। বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিছিল ডাকলে লক্ষ লক্ষ লোক তাকে অনুসরণ করে রাস্তায় নামতেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এমপিদের ডাকলে 29 জন লোক, 28 জন লোকসভা এমপির মধ্যে 2-3 জন যাচ্ছে। এমএলএদের ডাকলে 80 জনের মধ্যে 5-6 জন যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণির এতে ধর্ণা করলে হাতে গুনে কটা লোক হচ্ছে, দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কারা থাকছে। এবং প্রত্যেক দিনই খবরের কাগজ বা টিভি খুললেই দেখা যাচ্ছে অমুক জায়গার কাউন্সিলর রিজাইন করলেন, অমুক জায়গার চেয়ারম্যান রিজাইন করলেন। এই জিনিসটা তো ভাবা যেত না। ঠিক। এই জিনিসটা আজকে আমি আবার বলছি, যদি বলেন এত তাড়াতাড়ি কেন হলো, উত্তর হবে একটাই, দুর্নীতি এবং দুর্নীতি পরায়ণ লোকেদেরকে মদত করা এবং আমার মতো যারা দুর্নীতির তদন্ত চেয়ে সামনে তথ্য প্রমাণ তুলে ধরেছিল তাদেরকে শাস্তি দেওয়া। যে এই যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কি এগুলো ঘটতো? আপনি তো সেই মিটিংগুলোর সাক্ষী। দেখুন, সবসময় সব মিটিংয়ে দুজন একসাথে থাকতেন তা তো নয়। কিছু কিছু মিটিংয়ে দুজন একসাথে থাকতেন, কিছু কিছু মিটিং একজনের মতো থাকতেন। কিন্তু কোথাও একটা মতের বহিঃপ্রকাশ করার সুযোগটা ক্রমশ কমে আসছিল। কিছু একটা চাপিয়ে দেওয়ার মতো ব্যাপার ছিল, মানে একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হলো এবং সেটা তোমাকে মেনে চলতে হবে। লাইক একটা দল, একটা সংগঠন একটা আলোচনা সাপেক্ষে হয়, আর একটা কর্পোরেট অফিসে এমডি বা জিএম যেটা বলে দেয় সেটা ডাউন দ্য লাইন সেটা মেনে চলতে হয়। ব্যাপারটা সেরকম হচ্ছিল। মানে হঠাৎ দেখা গেল যে একটা জেলার কমিটি হয়ে গেল, সেটা সবাই মিলে মেনে নাও। একটা ব্লকের কমিটি হয়ে গেল, সবাই মিলে মেনে নাও। সবাইকে যে আলোচনা করা বা সবার ওপিনিয়ন নিয়ে যে সেটা করা, সেটা হতো না। বা ওই যে সংস্থার ওপর ভরসা করা, সেই সংস্থাও সবসময় সঠিক ইনফরমেশান দিত না। যেমন আমি আপনাকে আবার ঘুরে ফিরে একটাই কথা বলতে হয়, দানবকে ভগবান সাজিয়ে দেখানো হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ওনার